আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় এখনও গণহত্যা চলছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গাজা যুদ্ধে মৃত্যুর সংখ্যা ১ লাখের বেশি। রিপোর্ট। ইউক্রেনের পরাজয় পশ্চিমাদের বিশ্বায়নবাদী প্রকল্পের পতন ডেকে আনবে, বিশেষজ্ঞ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে, ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও গাজায় গণহত্যা চালাচ্ছে, নতুন আক্রমণ চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ সাহায্যের প্রবেশাধিকার সীমিত করছে। দীর্ঘদিনের গণহত্যা যুদ্ধের অবসানের জন্য গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, ৭ সপ্তাহে ৫০০ বারেরও বেশি। এই সময়ে কমপক্ষে ৩৪৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৮৮৯ জন আহত হয়েছে। ২ বছরেরও বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইতোমধ্যে ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর অ্যামনেস্টি একটি বিবৃতি জারি করে বলেছে, এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত নেই যে ইসরায়েল তার অপরাধের মারাত্মক প্রভাব ফিরিয়ে আনার জন্য গুরুতর পদক্ষেপ নিচ্ছে। তাদের উদ্দেশ্য পরিবর্তিত হয়েছে এমন কোনো প্রমাণ নেই। অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালমার্ট বলেছেন, প্রকৃতপক্ষে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নির্মম নীতি অব্যাহত রেখেছে, গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য এবং প্রয়োজনীয় পরিষেবাগুলোতে প্রবেশাধিকার সীমিত করছে এবং ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের শারীরিকভাবে ধ্বংস করার জন্য পরিকল্পিত শর্ত আরোপ করছে। তিনি বলেন, বিশ্বকে বোকা বানানো উচিত নয়, ইসরায়েলের গণহত্যা এখনও শেষ হয়নি। আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকালেও ইসরায়েল গাজার মধ্যাঞ্চলের বুরেইজ ক্যাম্প এবং পূর্ব খান ইউনিসিং ভবনগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা যুদ্ধের ২ বছরে প্রকৃত মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ধারণার তুলনায় অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে জার্মানির সাপ্তাহিক পত্রিকা জাইট। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির খ্যাতনামা ম্যাক্স প্ল্যাঙ্ক ডেমোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের হিসাব অনুযায়ী গাজায় অন্তত ১ লাখ মানুষ নিহত হয়েছেন বা মারা গেছেন। উত্তর পূর্বাঞ্চলীয় শহর রস্টে অবস্থিত এই গবেষণা প্রতিষ্ঠান জানায়, যুদ্ধের প্রথম ২ বছরে ৯৯,৯৯৭ থেকে ১,২৫,৯১৫ জন পর্যন্ত মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তাদের মধ্যম প্রাক্কলন দাঁড়ায় ১,১২,০৬৯ জনে। গবেষণা প্রকল্পের সহনেতা ইরেনা চেন বলেন, আমরা কখনোই প্রকৃত সংখ্যাটা জানব না, আমরা শুধু সবচেয়ে বাস্তবসম্মত পরিসরটি নির্ণয় করার চেষ্টা করছি। ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকেরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত প্রক্ষেপণ করেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা স্বতন্ত্র গৃহস্থালী জরিপ, সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক মৃত্যু সংক্রান্ত রিপোর্টও ব্যবহার করেছেন। এ পর্যন্ত মৃত্যুর সরকারি হিসাব কেবল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ই দিয়েছে, যেখানে যুদ্ধের প্রথম ২ বছরে মৃত্যুর সংখ্যা দেখানো হয় ৬৭,১৭৩। তবে জাইট বলছে, এই সংখ্যায় কারচুপির প্রমাণ নেই, বরং বিভিন্ন স্বতন্ত্র গবেষণা দেখিয়েছে মন্ত্রণালয়ের তথ্য সাধারণত সংযত থাকে এবং প্রকৃত মৃত্যু আরও বেশি। অনেক গবেষণাতেই ধারাবাহিকভাবে উচ্চ সংখ্যক মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা রিপোর্টের চেয়ে বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের মৃত্যু সনদ নির্ভর নিশ্চিত মৃত্যুকেই গণনা করে। যুদ্ধের কারণে বহু হাসপাতাল স্বাভাবিকভাবে কাজ না করতে পারায় এখন তারা স্বজনদের দেওয়া মৃত্যু সংক্রান্ত নোটিফিকেশনও যাচাই করে যুক্ত করছে। ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যাওয়া অনেক মানুষকে এই কারণে তালিকাভুক্ত করা যায় না। ম্যাক্স প্ল্যাঙ্ক দলটি এসব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে লিঙ্গ ও বয়সভিত্তিক বিস্তারিত মৃত্যুহারও হিসাব করেছে। তাদের প্রাক্কলনে দেখা যায়, নিহতদের প্রায় ২৭% ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রায় ২৪% নারী। বয়স ও লিঙ্গভেদে সরকারি পরিসংখ্যানের ঘাটতি থাকায় এই বিচ্ছিন্ন বিশ্লেষণকে আরও নির্ভরযোগ্য বলা হচ্ছে। গবেষকেরা গাজার জীবন প্রত্যাশায় যুদ্ধের প্রভাবও হিসাব করেছেন। যুদ্ধের আগে নারীদের গড় আয়ু ছিল ৭৭ বছর এবং পুরুষদের ৭৪ বছর। তাদের হিসাব বলছে, ২০২৪ সালেই গড় আয়ু নেমে আসতে পারে নারীদের ক্ষেত্রে ৪৬ বছর এবং পুরুষদের ক্ষেত্রে ৩৬ বছরে। এটি একটি পরিসংখ্যানগত পূর্বাভাস। ধরা হচ্ছে, যুদ্ধ একইভাবে চলতে থাকলে জনগণের গড় আয়ু বাস্তবে এই পর্যায়ে নেমে যেতে পারে।
গবেষণা বলছে এই সংখ্যা ও পূর্বাভাস গাজার সাধারণ মানুষের জীবনে যুদ্ধ কতটা ভয়াবহ প্রভাব ফেলেছে তা স্পষ্টভাবে তুলে ধরে। ইউক্রেনে রাশিয়ার বিজয় ইউরোপীয় অভিজাতদের বিশ্বায়নবাদী প্রকল্পের পতন ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন ব্লগার ও আইটি পরামর্শদাতা জোজেফ শুটজাম্যান। বৃহস্পতিবার ২৭ নভেম্বর বার্তা সংস্থা তাসের সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপের রাজনৈতিক শ্রেণী কেবল ভূরাজনৈতিক সুবিধার জন্য নয়, বরং একটি বৃহত্তর বিশ্বায়নবাদী প্রকল্প টিকিয়ে রাখার জন্য লড়াই করছে। শুটজাম্যান বলেন, ইউরোপীয় অভিজাতরা আশঙ্কা করছে যে রাশিয়াকে দুর্বল করতে ব্যর্থ হলে পশ্চিমা বিশ্বে তাদের প্রভাব হবে এবং তাদের চ্যালেঞ্জ জানাতে ক্রমবর্ধমানভাবে জনসাধারণ উৎসাহিত হবে। তিনি উল্লেখ করেন, বছরের পর বছর ধরে রাজনৈতিক বিচ্ছিন্নতার কারণে ব্রাসেলসে অনেকেই এমন পদে আরামে বসে আছেন যেখানে কোনো জবাবদিহিতা নেই। অন্যদিকে কিয়েভের বিবাদমান কর্তৃপক্ষ ধরে নিয়েছে তাদের নিজস্ব দায়মুক্তি বজায় থাকবে। তিনি বলেন, অহংকার, নির্ভরশীলতা এবং মাঝে মাঝে প্রকাশ্য পলায়নবাদে উজ্জীবিত এই পরিবেশে শাসক গোষ্ঠী নিশ্চিত যতক্ষণ তারা ক্ষমতায় থাকবে ততক্ষণ তা লাভবান হবে। এর পরিণতি সাধারণ নাগরিককে ভোগ করতে হবে। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেন সংকট মীমাংসার জন্য ২৮ দফা পরিকল্পনা প্রস্তাব করেছিল। এই প্রস্তাব কিয়েভ এবং ইউরোপে মার্কিন অংশীদারদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় পক্ষ এই পরিকল্পনা নিয়ে আলোচনা করে। আরবিসি ইউক্রেন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে কিয়েভের প্রতিনিধিরা ওয়াশিংটনের প্রস্তাবিত বেশিরভাগ কর্মসূচিতে একমত হয়েছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠকে আলোচনার জন্য কিছু মূল বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।